নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতেই বাজছে সকাল 9টা মতো, আর আমরা এখন রিহানকে নিয়ে আমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে, ওইখানে এসেছি। ওর মোটামুটি এখন এই পার্কে আসাটা একদম ডেলি রুটিনের মধ্যেই হয়ে গেছে। রোজই মোটামুটি যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে রিহানকে আমরা এখন পার্কে নিয়ে আসি, কারণ এমনিতেই তো নিজের বলতে ওই চেনে বাবাকে আর মাকে, তাই একটু পার্কে এলে অন্যান্য বাচ্চাদেরকে দেখলে বা অন্য অনেক মানুষদেরকে দেখলেও ওরও কিন্তু মনটা ভালো হয়ে যায়। তবে এটা ছাড়াও কিন্তু একটু মোটামুটি ভালো রোদ ঝলমলে দিনে বাইরে ওকে নিয়ে আসার পেছনে আরও একটা কারণ আছে, আর সেটা হচ্ছে ভাইটামিন ডি। এখানে তো মোটামুটি শীতকালে সূর্যের দেখা প্রায়ই পাওয়া যায় না, আর ম্যাক্সিমাম মানুষই তখন বাড়িতে গৃহবন্দী থাকে, এবং ওই সময় যদি ভাইটামিন ডি টেস্ট করা হয় মোটামুটি সবারই কিন্তু কম বেরোয়। মানে আমরাও টেস্ট করেছিলাম আর আমাদেরও কিন্তু লোই এসেছে, এবং সেই কারণে আমরা এখন যেন ইঞ্জেকশন নিচ্ছি। আমরা ওরাল মেডিসিন নিইনি, তবে ইঞ্জেকশন আমাদেরকে নিতে হচ্ছে। তবে এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে ভাইটামিন ডি এর টেস্টটা, এইটার যে খরচটা সেটা কিন্তু তোমাদেরকে নিজেদের পকেট থেকেই করতে হবে। মানে এখানে যে প্রভিন্সিয়াল হেলথ ইন্স্যুরেন্স আছে বা ধরো নিজেদের যে প্রাইভেট ইন্স্যুরেন্স আছে সেটাও কিন্তু কভার করে না, মানে এই পার্টিকুলার ভাইটামিন ডি এর টেস্টটা। আর তাছাড়া এখন তো বলতে পারো এখানে বেশ ভালোই গরমও পড়ে গেছে। মানে এখন মোটামুটি স্প্রিং অফিসিয়ালি থাকলেও এখানে মোটামুটি সামার চলেই এসেছে বলতে পারো, কারণ এখন টেম্পারেচার মোটামুটি ওই 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি এইরকম মোটামুটি টেম্পারেচার। বাই দ্য ওয়ে, কলকাতার এখন কিরকম অবস্থা বলো? কলকাতাতে এখন তো বেশ ভালোই গরম, তাই না? আর তাছাড়া দুদিন আগে তো বেশ ঝড় বৃষ্টিও হলো। তবে আরও কিন্তু একটা বেশ মজার জিনিস বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করছি, সেটা হচ্ছে কলকাতাতে যেই রকম ওয়েদার থাকে, মানে ধরো কোনোদিনও যদি খুব বৃষ্টি হয় তখন দেখি ক্যানাডাতেও বৃষ্টি হয়। আর এই বৃষ্টি বলতেই মনে পড়ে গেল, এখানে যেহেতু বেশ ভালো মতোই গরম পড়ে গেছে, তাই সেই কারণে স্প্ল্যাশ প্যাডগুলোও কিন্তু চালু হয়ে গেছে। দেখো, এগুলোও কিন্তু কয়েকদিন আগে বন্ধ ছিল, তবে এই সপ্তাহ থেকে দেখছি এটাও চালু হয়ে গেছে। তবে স্প্ল্যাশ প্যাডগুলোতে মজা করার জন্য রিহানের কাছে প্যান্ট থাকলেও জামা নেই, মানে ওটা এখনো ওয়ালমার্ট থেকে কেনা হয়নি। তাই এরই মধ্যে একদিন গিয়ে কিনে আনবো, তারপর রিহানকে নিয়ে এসে খুব মজা করব আমরা। তোমরা নিশ্চয়ই ভাবছো যে রিহান এই যে স্লিপ থেকে এরমভাবে উল্টো দিক করে নামছে, তো ওর কোথাও পড়ে গেলে লেগে যাবে না তো? তাহলে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, দাঁড়াও। এখানে মোটামুটি প্রত্যেকটা পার্কেই বাচ্চাদের যে খেলার জায়গাগুলো থাকে সেখানে এরকম ছোট ছোট কাঠের টুকরো বা উড চিপস থাকে, আর এগুলো কিন্তু ভীষণ নরম হয়। মানে বাচ্চারা খেলতে খেলতে পড়ে গেলে যাতে তাদের না লাগে সেই জন্যই কিন্তু এইরকম ব্যবস্থা। আর কোথাও যদি উড চিপস নাও থাকে তাহলে অ্যাটলিস্ট বালি হলেও রাখা থাকে যাতে বাচ্চারা পড়ে গেলে তাদের না লাগে। অবশ্য এখানে আজকে বেশিক্ষণ সময় নষ্ট করতে পারবো না, কারণ এখান থেকে আবার রিহানের সানা দিদির বাড়িতে আমাদেরকে যেতে হবে, কারণ আজকে সানায়ার জন্মদিন। যদিও সানায়ার বার্থডে পার্টিটা সন্ধেবেলাতেই, তবে আজকে আমাদের সকাল থেকেই ওই বাড়িতে অনেক কাজই আছে। আর তাছাড়া আমরা এরকম ছোটোখাটো বার্থডে বা যে কোনো সেলিব্রেশন কিভাবে আমরা এখানে সেলিব্রেট করি সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ারও করব। তো আপাতত তো মোটামুটি আমরা বাড়ি ফিরে রিহানকে রেডি করে ওদের বাড়ি যাওয়ার জন্য পা বাড়িয়েছি। আর রিহানও মোটামুটি লিফটে উঠে এই যে ফ্লোর নাম্বারগুলো থাকে সেইগুলোর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মানে লিফটে করেও যতবার ওঠে আর নামে ততবারই কিন্তু ওই এটার দিকেই তাকিয়ে থাকে। আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি কিন্তু খুব একটা বেশি দূরে না, ওই 15 মিনিট মতো সময় লাগে যেতে। কিন্তু আমাদের তাড়াহুড়োর পেছনে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে মেয়েটাকে দুপুরবেলাতে গিয়ে আশীর্বাদ করে একটু পায়েস খাওয়াবো। আর তারপর আমাদের যে হলটাতে পার্টিটা হবে সেটা আবার ডেকোরেশনেরও ব্যাপার আছে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে বেরোতেই প্রায় 2টো বেজে গেছে, তাই কখন যে কী সব সারবো সেটা ভাবলেই ভয় লাগছে। আর আমি এই রাস্তাটা দিয়ে যেতে যেতে ভাবছিলাম একটাই জিনিস, যে কয়েকদিন আগেও এই রাস্তাটা কীরকম ফাঁকা ছিল, মানে দুই সাইডে খুব একটা কিন্তু গাছপালাতে পাতা ছিল না, অথচ আজকেই সেই জায়গাটা দেখো চারিদিক কীরকম সবুজে সবুজময় হয়ে গেছে। আর এইসব দেখতে দেখতেই ওর বাড়িতে চলেও এলাম, আর ঢোকার আগেই দেখলাম অলরেডি সুইমিং পুলে পার্টি চলছে। আজকাল সেইগুলো বরঞ্চ না দেখে চলো তাড়াতাড়ি ভেতরে ঢুকি, কারণ আজকের দিনটা যার জন্য স্পেশাল আগে তো তার সাথে দেখা করতে হবে। টুডেজ বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল সানায়া, আর ওর আজকে 4 বছর পূর্ণ হলো। তবে সন্তানের জন্মদিন যত নম্বরই হোক না কেন বা যত তমই হোক না কেন, আমাদের মায়েদের কাছে যেন প্রত্যেকটা জন্মদিনই সেই প্রথম জন্মদিনের মতোই স্পেশাল হয়। কি ঠিক বললাম না? আর ভাইকে পেয়ে সানা দিদিও খুশি। ওদের দুজনের আড্ডা কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। মানে কয়েকদিন আগেও যখন ওদের বাড়িতে এসেছিলাম তখন রিহান তো কোল থেকেই নামছিল না, এত কান্নাকাটি করেছিল যে কি বলবো।
আর আজকে দেখো ওরা দুজনে একসাথে থাকতে থাকতে এখন অনেকটাই চিনে গেছে, তাই এখন আর দুজনের দুজনকে ছাড়া চলে না। আর এদিকে কিন্তু ঘড়ির কাঁটা দৌড়াতে দৌড়াতে এখন 3টের কাছে এসে পৌঁছেছে। না, এবার কিন্তু ওদেরকে খেতে দিতেই হবে, না হলে ভাইকে পেয়ে দুজনে যা খুশিতে মজেছে, আজকে আর মেয়েটা খেতেই বসবে না। এদিকে মোটামুটি শিল্পার খাবারগুলো সাজাচ্ছে, আর আমি ততক্ষণে চলো এই বাড়িটার সব থেকে আমার পছন্দের যে জায়গাটা সেইটা ঘুরিয়ে নিয়ে আসি। বলো তো কেমন লাগছে তোমাদের এই ব্যালকনির ভিউটা? আমি যতবার এখানে আসি ততবারই এই জায়গাটাতে একবার হলেও এসে দাঁড়াই, এত সুন্দর লাগে। দেখো সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে এই ছোট ছোট বাড়িগুলো, আর মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটা। দারুণ লাগে এই ভিউটা আমার। আর এদিকে দেখছি শিল্পার থালা সাজানো একদম কমপ্লিট, আর তার সাথে আশীর্বাদের থালাটাও রেডি। আর ওর আয়োজন দেখে আমি তো মোটামুটি অবাক, কত রকম রান্না করেছে নিজের হাতে। সন্ধেবেলায় অবশ্য এত বড় অনুষ্ঠান হবে, কিন্তু তাও সকালবেলায় মেয়ের জন্য সুন্দর করে গুছিয়ে খেতে দেবার ইচ্ছেটা কিন্তু ও একদমই দমিয়ে রাখেনি। তাই এবার চলো তোমাদের দেখাই আজকে আমাদের সানার থালাটা কিরকম ভাবে সেজে উঠেছে। ভাতের থালার মধ্যে ছিল পোলাও, সাদা ভাত, আলু ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে মুগের ডাল, ফিশ ফ্রাই, এঁচড় চিংড়ি, যেটা তো জাস্ট ফাটাফাটি খেতে ছিল। হ্যাঁ, এখানেও এঁচড় পাওয়া যায়। আর সাথে ছিল ইলিশ মাছ, পমফ্রেটের তন্দুরি, রুই কালিয়া, চিংড়ি মালাইকারি, মিষ্টি, পায়েস, দই আর আমের চাটনি। চলো এবার আশীর্বাদ পর্বটা সেরে ফেলা যাক। আর সানায়ার আশীর্বাদের সব থেকে মজার যে জিনিসটা আমার লেগেছে, ওকে মোটামুটি সবাই আমরা যখন আশীর্বাদ করেছি, ও কিন্তু সবাইকেই আশীর্বাদ করেছে। আর প্রত্যেকটা বারে যাকে একদমই আশীর্বাদ করতে ভোলেনি সে হচ্ছে ওর ভাই। ভাইকে কিন্তু প্রত্যেকবার আশীর্বাদ করেছে। সত্যি জানো তো, ওদের সাথে আমাদের জাস্ট কয়েক মাস আগেই আলাপ হয়েছিল হঠাৎ একদিন রাস্তাতে, অথচ আজকে দেখো এত অল্প সময়ে ওরা কত আপন হয়ে গেছে। তবে শিল্পা এত কিছু রান্না করলো, মেয়ে কিন্তু আমাদের মন ভরে শুধু পায়েসই খেয়েছে। তবে এইভাবে মোটামুটি আমাদের সকালের পর্ব মিটলেও রাতের বার্থডে পার্টির ডেকোরেশন কিন্তু এখনো কিছুই হয়নি। তাই দৌড়ে এখন গেলাম নিচের কমিউনিটি হলটাতে, কারণ ঘড়িতে এখন বাজছে 4:30, আর মোটামুটি 6:30টার মধ্যেই সমস্ত কিছু রেডি করে ফেলতে হবে। হাতে আছে মাত্র 2 ঘন্টা সময়। অবশ্যই ইতিমধ্যে কিন্তু আমি রিহানকে বাবার সাথে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, কারণ এখন যদি একটু ঘুমিয়ে নেয় দুপুরবেলাটা, তাহলে কিন্তু সন্ধেবেলাটা বেশ ভালো করেই এনজয় করতে পারবে। নইলে তো 7টা বাজলেই ও কান্নাকাটি শুরু করে ঘুমানোর জন্য। আর আমরাও মোটামুটি নিশ্চিন্তে ঘরটা সাজাতেও পারবো। আর সেই বুঝেই রিহানকে পাঠিয়ে দিলাম। আর শিল্পা যতক্ষণে বাকি সাজানোর জিনিসগুলো নিয়ে আসছে, ততক্ষণে টুক করে তোমাদেরকে এই কমিউনিটি হলটা দেখিয়ে দিই। আসলে এখানে এরকম ছোটোখাটো বার্থডে যদি হয়, তাহলে এই রকম কন্ডো অ্যাপার্টমেন্ট যেগুলো আছে তার ভেতরেই কিন্তু হল পাওয়া যায়। আর সেগুলোকে অনেকদিন আগে থেকেই বুক করে রাখতে হয় একটা সিকিউরিটি ডিপোজিটের মাধ্যমে। এবার এখানে মোটামুটি ক্যাপাসিটি থাকে 25 জন থেকে 40 জন পর্যন্ত। অবশ্যই এটা ভ্যারি করে। শুধু যেখানে বার্থডে সেলিব্রেশনই হয় তা তো না, এইরকম তো আমাদের অনেক ধরনেরই সেলিব্রেশন থাকে। যেমন ধরো বেবি শাওয়ার থাকে, কারো ধরো অ্যানিভার্সারি সেলিব্রেশন থাকে, এমনকি বিয়েরও পার্টি এখানে থ্রো করা হয়। তো সেখানে সংখ্যায় যদি বেশি লোক থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক বড় বড় কমিউনিটি হলও এখানে আছে, সেগুলো তখন বুক করা হয়। এবং এই মোটামুটি কমিউনিটি হলগুলোতে আলাদা আলাদা এরকম কিচেন সেট আপও দেওয়া থাকে, যেখানে ধরো এরকম ফ্রিজ বা মাইক্রো ওভেন বা কুকটপ এই সবই কিন্তু প্রোভাইড করা থাকে। এমনকি বেশ কিছু প্লেট বা খাবার বানানোর যে জিনিসগুলো থাকে সেগুলোও কিন্তু দেওয়া থাকে। তাছাড়া তোমাদের যেরকম গেস্টের সংখ্যা হবে সেই রকম গেস্ট অনুযায়ী টেবিল বা চেয়ার সেইগুলোও কিন্তু এখানে এরকম এক একটা করে ঘরে থাকে, সেখান থেকে নিয়ে তারপর সাজিয়ে দিতে হয়। এবং এই হলটা যখন তোমরা আবার নির্দিষ্ট সময় পরে ফেরত দেবে, তখন কিন্তু আবার যেরকমভাবে তোমরা নিয়েছিলে এই হলটা ঠিক একইভাবে ফেরত দিতে হয়, একদম অ্যাজ ইট ইজ যেন থাকে। এবং তার জন্য কিন্তু সিকিউরিটি ডিপোজিটও অনেকটাই রাখে, কোনো জায়গায় 500, কোনো জায়গায় $700 এইরকমও কিন্তু সিকিউরিটি ডিপোজিট রাখে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রিটার্ন গিফটগুলোও মোটামুটি বেশ ভালো করেই সাজিয়ে ফেলেছি। এখন তো মোটামুটি সব জায়গাতেই বাচ্চাদের পছন্দের কার্টুন ক্যারেক্টার অনুযায়ী থিম পার্টির চল হয়েছে। আর সেখানে আমাদের সানেয়ার বার্থডেটাই বা মিস যাবে কেন?
আর সেই একই কথা মাথায় রেখে আমাদের আজকের বার্থডে গার্লের থিম হচ্ছে এলসা। ও নিজেও এলসার মতো সাজবে, আর এই পুরো পার্টিটাও এলসার মতো করেই সাজানো হবে। তাই অনেকদিন আগে থেকেই এইরকম ভাবে আমরা প্ল্যান করে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করেছিলাম। আর তাছাড়া যদি এরকম থিম পার্টি করার কারোর ইচ্ছে থাকে, তাহলে এখানে একটা ভীষণ ভালো দোকানও আছে, জানো তো? সেই দোকানটার নাম হচ্ছে পার্টি সিটি। মানে আমি যখনই এই পার্টি সিটিতে গেছি, তখনই আমি কিরকম যেন একটা ছোটবেলায় ফিরে গেছিলাম। কারণ এত সুন্দরভাবে ওখানে ডেকোরেশনের জিনিসপত্র আছে, যেন মনে হয় আমি কোনো ডিজনিল্যান্ডে চলে গেছি। দারুণ লাগে। আমি তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো এটা। সত্যি সময় কিরকম ভাবে বদলে যায়, তাই না? এখনো মনে পড়ে আমাদের ছোট্টবেলাতে এরকম আমরা বড় একটা লজেন্সের প্যাকেট নিয়ে চলে যেতাম স্কুলে। আর সেই স্কুলে সবাইকে লজেন্স বিলি করেই আমাদের কি আনন্দ! সেখানেই যেন আমাদের একটা বার্থডে পার্টি হয়ে যেত। আর আমাদের ছোটবেলার জন্মদিনে যে স্পেশালিটিটা থাকতো, সেটা কিন্তু থাকতো মায়ের হাতে রান্না করা বেশ কিছু আমার পছন্দের খাবার। আর তার সাথে থাকতো পায়েস, আর সামনে থাকতো একটা প্রদীপ। ঠিক যেমন ভাবে সকালবেলায় আমাদের সানায়ার বার্থডেটা সেলিব্রেট করলাম, ঠিক একই রকম। তখন কিন্তু এইটুকুতেই আমরা খুশি ছিলাম। তখন রাত্রেবেলা ওরকম কেক কাটার প্রচলনও খুব একটা ছিল না। কিন্তু এখন দেখো, যুগের সাথে সাথে কত কিছু বদলেছে। এখন আমরা প্রত্যেকের জন্মদিনে শুধু যে কেকই কাটি তা না, ছোটখাটো যে কোনো সেলিব্রেশনেই কিন্তু আমাদের মোটামুটি কেক কাটা হয়। আর তাছাড়া এখানে যে কোনো বার্থডে পার্টি বা যে কোনো সেলিব্রেশন করার জন্য কোনো হল যদি ডেকোরেট করতে হয়, তার জন্য কিন্তু লোকজন এখানে থাকে। এবং মোটামুটি কিরকম ভাবে ডেকোরেট করবে তার উপর ডিপেন্ড করে। এবং তার জন্য চার্জটা মোটামুটি $200 থেকে $250 থেকে স্টার্টিং হয়। এবার তোমরা যেরকম ভাবে ডেকোরেট করবে সেটার উপরই ডিপেন্ড করছে চার্জটা। তবে সবাই মিলে গল্প করতে করতে এইরকম ভাবে ঘর সাজানোর মজাটাই কিন্তু আলাদা। তবে ব্যাকড্রপ মোটামুটি আমাদের রেডি হয়ে গেল। এবার কিন্তু টেবিলটা সাজানোর পালা। কারণ টেবিলে যে শুধু কেক কাটা হবে তা তো না, তার সাথে এই থিমের ম্যাচিং করে তো আরো অনেক কিছু সাজাতে হবে। আর লাস্টে বাকি ছিল এই কেকের ডেকোরেশন করাটা। কেকের মোটামুটি বেসটা দোকান থেকেই অর্ডার করে আনা হয়েছিল। আর তার উপরে যে কেকের টপারগুলো আছে, সেইগুলো আমরা সুন্দর করে এইরকম থিম অনুযায়ী সাজিয়ে দিচ্ছি। টেবিলের একটা সাইডে রাখা হয়েছে ছোটদের জন্য কাপ কেক আর ডোনাট। আর সেখানেও কিন্তু আছে এলসার ছোঁয়া। আর টেবিলের আর একটা দিক সেজে উঠেছে ছোটদের নানা রকম পছন্দের জিনিস দিয়ে। আর সেগুলোও কিন্তু পুরো থিম অনুযায়ী ডেকোরেট করা। আর এই সমস্ত ডেকোরেশনের আয়োজন কিন্তু করেছে শিল্পা। এই সমস্ত কিছু জিনিসগুলো যদি ঠিকঠাক মতো না কিনে আনতো, এই জায়গাটা কিন্তু এত সুন্দর করে ডেকোরেট করাই যেত না। আর এই কারণে কিন্তু এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে। দেখো, ফাইনালি সমস্ত কিছু একে একে সাজিয়ে দেওয়ার পরে এই জায়গাটা কি দারুণ লাগছে দেখতে। তবে এদিকে এখন এইসব শেষ করতে করতে ঘড়িতে বাজছে 7:30। আর এখন মোটামুটি লোকজনও আসা শুরু হয়ে গেছে। আর আমার এখনো বাড়ি যাওয়া হয়নি। কারণ এরপর আমি বাড়ি যাব, রিহানকে রেডি করব, তারপর নিজে রেডি হয়ে কখন যে আবার আসবো ব্যাক করে, সেটাই বুঝতে পারছি না। তো মোটামুটি বাড়ি গিয়ে 5 মিনিটের মধ্যে আমিও রেডি হয়ে গেছি। আর রিহানকেও ঝটপট করে জামা কাপড় পরিয়ে এই 3 জনে মিলে সেজে গুজে একদম রেডি। তবে আমি এত কিছুর মাঝখানে একজনের কথাই ভাবছি, সেটা হচ্ছে আমাদের রিহান বাবু। রিহান বাবু তো বেশি লোকজন দেখলেই কেঁদে দেয়। মানে আগে যতজনের জন্মদিনে গেছি, কেউ কোলে নিতে চাইলেই কান্না, এমনকি নিজের জন্মদিনেও তাই করেছে। কিন্তু এখনই এত লোকজনের মাঝখানে থেকে যদি আবার কান্না জুড়ে দেয়, ওই নিয়েই আমি শুধু ভেবে যাচ্ছি। দেখো না, এদিকে তো ঘড়িতে বাজছে 8:30, অথচ দেখো দিনের আলো এখনো স্পষ্ট। মানে মোটামুটি এখানে গরমকালে যখন ডিনার আমরা করি, তখনও কিন্তু বেশ সূর্যের আলো থাকে। তবে ওখান থেকে এতবারই আমরা কল পেয়েছি যে হন্তদন্ত হয়ে আগে ছুটে গেলাম এলসার কাছে, মানে আমাদের জ্যান্ত এলসার কাছে। কিন্তু এত বন্ধুদের পেয়ে ছোটাছুটি করছে যে ওকে যে দাঁড় করিয়ে একটা জায়গায় ঠিকঠাক মতো ছবি তুলবো, সেটাই চাই পাচ্ছি না। তবে চলো, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তাই কথা না বাড়িয়ে আগে কেকটা কেটে ফেলি। তবে আজকের পার্টিতে কিন্তু সব থেকে বেশি মজা করছে বাচ্চারা। কারণ বাচ্চাদের জন্যই তো এই পার্টি। তবে শুধু যে এখানে বাচ্চারা মজা করছে তা কিন্তু না, বাচ্চাদের বাবা মায়েদের মানে আমাদেরও কিন্তু মজা আজকে কোনো অংশে কম হচ্ছে না। কারণ এই পার্টিগুলোতেই তো আমরা আমাদের নিজেদের পরিচিত মানুষদের সাথে আবার দেখা করতে পারি। আর তারপর তার সাথে চলে আড্ডা। তাই আমাদের কিন্তু মায়েদের গ্রুপটাও বেশ ভালো মতোই জমে উঠেছিল। তবে সেই ফাঁকে তোমাদের টুক করে একটু দেখিয়ে দিই যে খাবার আয়োজন আজকে কি কি ছিল।
আজকের মেনু লিস্টে ছিল মোছার চপ, মাছের চপ, মাটন বিরিয়ানি, চিকেন রেজালা, কড়াইশুটির কচুরি, আলুর দম, চাটনি, স্যালাড, পায়েস আর মিষ্টি। আর বাচ্চাদের জন্যও ছিল অনেক ধরনের আইটেম, কিন্তু আমরা যেহেতু এমনিই লেট করে ফেলেছি, তাই ওই জিনিসটা সেই রকমভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে আমাদের এই খাবার থেকেও অনেক বেশি আনন্দ হয় কোন জায়গাটাই বলো তো? যখন আমরা আবার সব বন্ধুদের সাথে একত্রিত হয়ে আড্ডা দিতে পারি। তাই প্রতিদিনের বোরিং লাইফে এরকম একটা গেট টুগেদার বা কোনো পার্টির প্ল্যান যখন মোটামুটি হয়, তখন কিন্তু আমরা কেউই সেটা মিস করতে চাই না। এটা আমার একটা ছোট্ট বন্ধু, ও আমার সাথে অনেকবার অনেক দিন ধরে কথা বলার চেষ্টা করেছিল, আসলে পারিনি। তাই আজকে ওর সাথে আমি ভিডিওতে আসতে চাইছি, তাই তো? তবে আমাদের কিন্তু আজকে পার্টি প্রায় শেষের দিকে, তার কারণ এখন রাত কিন্তু অনেকটাই হয়েছে। আর যেহেতু আমাদের সমস্ত কিছুই আবার একদম ঠিকঠাক করেই ফেরত দিতে হবে, তাই বাচ্চাগুলো দেখো সমস্ত বেলুনগুলোকে নিয়ে মোটামুটি ফাটিয়ে তারাই কাজ এগিয়ে দিচ্ছে। কারণ ওই যে বললাম, একটু বাদে সব তো আমাদের ক্লিন করে দিতে হবে। আর রিহানও দেখেছো, ও কিন্তু ওদের সাথে একইভাবে মজা করছে। আজকে সারাটা দিন রিহান সত্যিই খুব মজা করেছে, কারণ অন্যদিন তো 7টা বাজলেই বাবুর কান্না শুরু হয়ে যায়। তবে আজ দেখো চোখ থেকে ঘুম পালিয়েছে, খুব মজা করছে আজকে। তবে সত্যি বলতে কি, আজকে আবার অনেক দিন বাদে আমাদের সারাটা দিন ভীষণ মজা করে কাটলো। আর পার্টি শেষের পর আমরা এখন ফিরে যাচ্ছি বাড়িতে, কারণ ঘড়িতে এখন বাজছে রাত্রি 11টা। আর রাস্তাটা কিরকম ঘুটঘুটে অন্ধকার দেখেছো? কে বলবে এটা একদম শহরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর আজকের দিনটা তোমরা কিরকম ভাবে এনজয় করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।